আমাদের আন্দোলন কর্মসূচি চলমান, চলছে, চলবে এবং এটার সমাপ্তি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বন্দরের ইজারা দেওয়ার প্রতিশ্রুতি বা দেওয়ার প্রতিবন্ধক সৃষ্টি যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেখান থেকে যতক্ষণ পর্যন্ত সরে না আসবে, আমাদের এই কর্মসূচি দিন দিন চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে এই কর্মসূচি ছড়িয়ে পড়বে। কারণ আমরা স্কোপ সারা বাংলাদেশের শ্রমিকের সর্ববৃহত্তর সংগঠন, এই সংগঠন সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে এই আন্দোলন সংগ্রামকে গড়ে তুলবে। আমরা অবিলম্বে আমাদের যেসব শ্রমিক কর্মচারীকে বদলি করা হয়েছে তাদের এই বদলি আদেশ প্রত্যাহার করা হোক এবং বন্দরের চুক্তি কোনো প্রকারে বিদেশি সাথে এই সরকার করতে না পারে। নির্বাচিত সরকার আসার পরে যে সিদ্ধান্ত নিবে জনগণকে ঐক্যবদ্ধভাবে জনগণের মেনটেন নিয়ে সেটা আমরা যদি গ্রহণযোগ্য হয় মেনে নিব, অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব, চালাচ্ছি, চলবে। বন্দরের ইজারা কোনো প্রকারেই কোনো বিদেশিদের কাছে দেওয়া যাবে না। আজকে এই বন্দর আপনারা জানেন আমাদের লাভজনক একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর এনসিডি। আমাদের চট্টগ্রাম বন্দরে আমরা যারা বন্দরে কাজ করি, আমাদের বন্দর শ্রমিক কর্মচারী এবং চট্টগ্রাম বন্দরের 5 ক্যাটাগরি শ্রমিক, ডক, মার্চেন্ট, স্টাফ, লাইসেন্স, উসমেন্ট, আমরা সবাই এখানে কর্মরত আছি, আমরা কর্ম করতেছি। আজকে যদি টিভিওয়ালকে দেওয়া হয়, আমরা চট্টগ্রাম বন্দর দেখেছি, আমাদেরকে পূর্বে বলা হয়েছিল রেড সিটি যখন বন্দরে আসতেছে আপনাদের পিসিডি ওইখানে যদি কাজ চলে চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মসূচি নিয়ে কাজ করবে, কিন্তু তারা ওই কথা থেকে ফিরে এসেছে। 96 সাল থেকে 31 পর্যন্ত দেখতেছি বন্ধ দিয়ে দেওয়া। এই যে গরু মরা শুকুন পড়ছে কারণ যে সরকার আসে সে সরকার বন্দর বিদেশিদের দাও। কেন এটা হবে? কারণ বন্দর কোটি কোটি টাকা মুনাফা করে, এই মুনাফার লাভ পিঁপড়ারা খেয়ে ফেলতে চায়। আমরা সেটা প্রতিরোধ করব। আজকে বন্দর সমাজের স্কপ আন্দোলন করতেছে, বন্দর ডক শ্রমিকরা গত 3 দিন ধরে বন্ধ করে দিয়েছে এবং তাদের সমর্থনে স্কপ এই আন্দোলন চালিয়ে যাবে। চট্টগ্রাম স্কপ এই আন্দোলন শেষ, এই আমাদের দাবি সফল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালাবো। আন্দোলনে বিভিন্ন কায়দা হতে পারে, বিভিন্ন ফরম্যাট হতে পারে, আমরা আন্দোলন চালিয়ে দেব। চট্টগ্রাম বন্দরে যে অচলাবস্থা বিরাজ করছে, এর ফলে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে, বন্দর ব্যবহারকারীরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, রমজানের 2 সপ্তাহ আগে এই ধরনের প্রোগ্রাম বাজারে ভোগ্যপণ্যের সরবরাহকে বিঘ্নিত করবে এবং ভোক্তাগণ হয়তো অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এই পর্যায়ে সরকারের প্রতি আমাদের অনুরোধ, অতি সত্বর আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করার জন্য। আর যদি এই অচলাবস্থার পিছনে কোনো ষড়যন্ত্র থাকে, কেউ ইন্ধন দিয়ে অর্থনীতিকে ক্ষতি করার জন্য এই ধরনের প্রোগ্রাম দিয়ে থাকে, তাহলে তাদের চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা চাই আসলে একটা ওয়ার্ল্ড ক্লাস পোর্ট হোক। ওয়ার্ল্ড ক্লাস পোর্ট হতে গেলে অবশ্যই নিয়ম কানুন মেনে দেশের স্বার্থ রক্ষা করে, বন্দর ব্যবহারকারীদের স্বার্থ রক্ষা করে, যদি বিশ্বমানের কোনো অপারেটর একটা টার্মিনাল অপারেট করতে সুনির্দিষ্ট সময়ের জন্যে টার্মস কন্ডিশনগুলোর ভিত্তিতে যদি দেয়া হয়, আমার মনে হয় এতে করে ক্ষতির কোনো কারণ দেখি না। কিন্তু প্রশ্ন হচ্ছে স্টেক হোল্ডারদের সাথে কথাবার্তা বলা এবং উন্মুক্ত টেন্ডার বলছেন, এটাও ভালো বিষয়। কোনোভাবে আমরা স্বচ্ছতার বাইরে যেতে চাই না। আসলে আমরা তো স্বচ্ছতার ভিত্তিতে যদি বিদেশি অপারেটরকেও দেয়া যায়, আমার মনে হয় ইটস এ ভেরি গুড ডিসিশন। এটা আমাকে আমার স্বপ্ন পূরণে সাহায্য করবে। আমরা যে বন্দর দেখতে চাই সে বন্দরে যেতে পারবো এবং বিদেশি অপারেটরটার সাথে যখন আমার লোকাল অপারেটরগুলো কম্পিট করবে, তখন আমার লোকাল অপারেটরটাও বিদেশি অপারেটরের স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে এবং এই কম্পিটিশন থাকলে আমি কম্পিটিটিভ ট্যারিফে কিন্তু কাজ করতে পারবো। তখন আমার কস্ট অফ বিজনেস কমবে। কারণ আমি পোর্টে যে খরচগুলো করি,
এই ট্যারিফটা কিন্তু কোনোভাবে কোনো অপারেটরকে মুক্ত করে দেওয়া যাবে না। এই ট্যারিফ নির্ধারণ করবে চট্টগ্রাম বন্দর এবং স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ট্যারিফটা নির্ধারণ করবে। এখন কোনো অপারেটরকে যদি একচ্ছত্র স্বাধীনতা না দিয়ে তাদেরকে যদি লাগাম টেনে ধরে আমার নিয়ন্ত্রণের মধ্যে রেখে আমি আমার একটা টার্মিনাল অপারেট করতে দেই, এতে করে আমার মনে হয় পোর্ট উন্নত হবে। এটা ক্ষতি হওয়ার কোনো কারণ নেই, বরং বন্দর ব্যবহারকারীরা এর সুফলটা পেতে পারে। তো সবচেয়ে বড় কথা যেটা, স্বচ্ছতার পক্ষে আমরা আছি এবং যতভাবে স্বচ্ছ মানে আমার টার্মস কন্ডিশনগুলো আমার দেশের ফেভারে, আমার বন্দর ব্যবহারকারীদের ফেভারে, চট্টগ্রাম বন্দরের ফেভারে রেখে যদি ওই অ্যাগ্রিমেন্ট বিদেশি কোনো অপারেটর মেনে নির্দিষ্ট সময়ের জন্য আসতে চায়, আমার মনে হয় এখানে দোষের কিছু নেই, বরং এটা প্রকারান্তরে আসলে আমাদের ব্যবসা বাণিজ্য উন্নত হবে, একই সাথে চট্টগ্রাম বন্দরও উন্নত হবে। একই সাথে এই চট্টগ্রাম বন্দর কিন্তু আগামী 10 বছর পরে তো আর এই চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের ব্যবসা হ্যান্ডেল করা যাবে না। প্রতি বছর 10 থেকে 15% বিজনেস গ্রোথ হচ্ছে। এই বন্দর তো আসলে থমকে যাবে, এটা তো মুভ করা যাবে না। অতএব আমি 10 বছর আগের জন্য তৈরি হতে আমার মাতার বাড়ি লাগবে, আমার বে টার্মিনাল লাগবে। ওইসব জায়গায় বরং বিদেশি ইনভেস্টমেন্ট কীভাবে আনা যায়, এই বিষয়টা খুবই জরুরি। আমার মনে হয় বিদেশি ইনভেস্টমেন্ট আগে আনা উচিত। আবার বে টার্মিনালকে খুব দ্রুত অপারেশনে নেওয়ার জন্য বিদেশের বিনিয়োগ আনা দরকার, মাতার বাড়িকে কত দ্রুত অ্যাক্টিভ করা যায় এগুলোর জন্যে। একই সাথে পরীক্ষামূলকভাবে কিছু কঠিন শর্ত দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে একটা অপারেটর যদি একটা টার্মিনালে নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া যায়, আমার মনে হয় সার্ভিসের ক্ষেত্রে এটা অনেক উন্নত সার্ভিস আমরা পেতে পারি। এটা বন্দর ব্যবহারকারীদের জন্য লাভ, চট্টগ্রাম বন্দরের ইমেজের জন্য আমার মনে হয় ভালো হবে এটা। ধরে রাখা যাবে না। এই প্রতিযোগিতা যেটাই হোক, আপনার আমি ডিপি ওয়ার্ল্ডের কথা বলছি না, আপনি যদি এনসিডি কাউকে দিতেই হয় তাহলে 3-4 জনকে ডাকেন, বিদেশি ডাকেন অপারেটর। দেশি যদি রাখার সিদ্ধান্ত নেন ক্রাইটেরিয়া ঠিক করেন, যদি ম্যাচ করে দেশি আসবে, তার পারফরমেন্স যদি 18 থেকে 20 থাকে ঘন্টায়, তাহলে সে আসবে না। তাকে পারফরমেন্স বলতে হবে যে 30 থেকে 35 করতে হবে প্রতি ঘন্টায়। আমি কেপিআই ঠিক করব আমার মতো করে, আমি ওই মাঝিরঘাটের অথবা বাংলা বাজারের ওদেরকে নিয়ে এসে মাথায় করে কন্টেনার নিয়ে যাব, এইরকম সিস্টেম তো হবে না। তো এটা আপনি ঠিক করে বলতে পারেন। এটা আমি বলছি না যে ডিপি ওয়ার্ল্ডকে দেন, পিএসএকে দেন, বাট ওদের মধ্যে। তবে আমাদের এখানে হয় কি, G2G মানে এটা তো শুরু হয়েছিল অনেক আগে। G2G চুক্তি স্বাক্ষর হয়েছিল ইউএর সাথে অনেক আগে। তো G2G হওয়ার পর এটার একটা পদ্ধতি আমাদের আইনে আছে, তখন আনসলিসিটেড প্রপোজাল বলে, মানে এক ব্যক্তি প্রপোজাল দিলে তাকে দেওয়া যাবে। এটা আমাদের আইনেই আছে, পিপিপি আইনে। এইভাবেই কিন্তু G2Gতে আরএসজিটিকে আমরা পিসিটি দিছি এবং এটা কিন্তু G2Gতে আবার আমাদের দেশে নাই, কিন্তু অন্য দেশে যারা করে G2Gতে সরকারে যখন চুক্তি হয় যে তুমি তোমার একটা কোম্পানিকে আমার এখানে দিবা, যেমন সিঙ্গাপুরের সাথে আমাদের সরকারের চুক্তি হয়েছে। সিঙ্গাপুর তারপরে প্রাইভেট এন্টারপ্রাইজ ওই পিএসএকে বলছে তুমি আমাদের পক্ষে এই কাজটা করবা। তখন দুইভাবে ওরা করতে পারে, ওদের দেশে 2-3টা অপারেটর থাকলে ওদের মাধ্যমে কম্পিটিশন করে আনতে পারে, অথবা একজনকে নিয়োগ দিতে পারে। কিন্তু একটা দেশে তো খুব ভালো অপারেটর একটাই থাকে, ওই 2-3টা থাকে না। যেমন রটারড্যামে পিএসএতে সিঙ্গাপুরে একটাই, এরকম। তো এই কারণে দুইভাবেই এটা হতে পারে যে ওদের মধ্যে কম্পিটিশনের মাধ্যমে আসতে পারে, অথবা আপনি কম্পিটিশন কয়েকটা দেশের অপারেটরের মাধ্যমে যেতে পারে। আপনি আনসলিসিটেড কোনো কাজ করা ঠিক না, মানে আপনি এককভাবে আপনাকে ডেকে আমি কাজ দেব, এটাতে অনেকেই প্রশ্ন তুলতে পারে। কিন্তু যখনই ওপেন টেন্ডার হবে তখন আমাদের কিছু দক্ষতা বাড়াতে হবে নেগোসিয়েশনে। এখন সামনে যে দিনগুলো আসছে, যে পিপিপিতে কাজ করার জন্য, কনসেশন এগ্রিমেন্টের জন্য আপনাকে দক্ষ হইতে হবে। মানে কোনো একটা চুক্তির ফাঁকে দেখা যাবে যে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, তো এই দক্ষতা। তবে আমরা মোটামুটি গ্যাস সেক্টর, রোড সেক্টর এবং পোর্ট সেক্টরেও আমরা করেছি, বাংলাদেশেরই হয়েছে, কিছু কিছু লোক তৈরি হয়েছে। তো এটা ইনশাল্লাহ ভালো হবে।